আকাশটা দেখো সকালবেলা বেশ লাগছে, যেন মনে হচ্ছে নীল আর সাদা মেঘের ভেলা আকাশে ঘুরে বেড়াচ্ছে, আর তার সাথে গাছের পাতাগুলো একদম রোদ পড়ে ঝিকঝিক করছে। তো এখন বাজে সকাল 6:15। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি পাপিয়া তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা। তো আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যেন তোমরা সকলে ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো এই বলে আমি আমার ভিডিওটা শুরু করছি, পুরোটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। অনেক দিন ধরেই তোমাদের সাথে শেয়ার করব ভাবছি আমার মর্নিং রুটিনটা, কিন্তু আর হয়েই ওঠে না, তাই ভাবলাম আজকে শেয়ার করে নিই। তাই সকাল সকাল উঠে নিয়েছি, যদিও আগের দিন থেকেই আমি কিন্তু প্ল্যান করে রেখেছি যে পরের দিন কি হবে। যেমনটা ধরো আমি মেয়েকে কি টিফিন দেবো এটা আমি আগের দিন রাতেই ভেবে রাখি, তাহলে পরে সকালবেলা উঠে না মাথা কাজ করে না। জানোই তো ঘুমের পরে উঠে খানিকক্ষণ ব্ল্যাঙ্ক লাগে। তো আমি এই মাংসটা ডিপ ফ্রিজ থেকে বের করেই রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে, তাতে করে কি হয়েছে বরফটা ছেড়ে গেছে। আর তারপরে একটু জল দিয়ে ধুয়ে শুরু করছি ম্যারিনেটের পর্ব। বেশি কিছুই না, অল্প একটু আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো আর ভিনিগার আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি 10 থেকে 15 মিনিট। ব্যাস, তাহলে দেখবে মাংসটা বেশ নরম হয়ে গেছে। আমি এই ফাঁকে কী করলাম, যে সকালবেলা তো ঘর ঝাড় দিতেই হয়, আসলে যেটা নাকি দেখে এসেছি। সকালবেলা উঠে ঘর তাই জন্য ঝাড় করে নিচ্ছি ভালো করে বাসি ঘরটা, কিন্তু ওরা তখনও ঘুমাচ্ছে। আমি যতক্ষণ না ডাকবো জানো তো ওরা না উঠতেই চায় না, বাপ আর মেয়ে মিলে গলা জড়াজড়ি করে ঘুমিয়ে থাকে। তো যাই হোক, আমি এদিকে ঘরদোর ভালো করে ঝাড়পোছ করে এই নোংরাটা তুলে নিচ্ছি। জানি বাসি নোংরাটা বাইরে ফেলতে হয়, কিন্তু বাইরে তো এখন নিচে গিয়ে কোথাও যেখানে সেখানে ফেলা যায় না। তো আমি এটাকে ডাস্টবিনেই রাখবো, ময়লার গাড়ি একটু পরেই আসবে 8টা সাড়ে 8টার সময়, তখন আমি ঠিক ফেলে দেবো। তো আজকে সকালবেলায় বেশ তাড়াতাড়ি উঠে কিন্তু মনটা ভালোই লাগে। দেখবে মাঝে মাঝে সকালবেলা, মাঝে মাঝে না, এটা আমার ডেইলি রুটিন। মানে যেদিন নাকি স্কুল থাকে, অফিস থাকে, সেই দিনগুলোতে আমাকে সকালবেলা উঠতেই হয়, কারণ কিছু কিছু কাজ আছে যেগুলো সকালবেলা করে উঠতেই হয়। এই যেমন ধরো এই মেথি জিরের জলটা সকালবেলা উঠেই ফোটাতে হয়। তারপরে আজকে তো আমি বলেই দিলাম যে মানে আমি চিকেন রোল করব, কিন্তু ময়দা দিয়ে নয়। ময়দাটা আমরা আজকাল একদমই অ্যাভয়েড করছি, যতটা পারছি আমরা খাওয়ার চেষ্টা করছি, মানে না খাওয়ারই চেষ্টা করছি। তাই জন্য ওই আটা দিয়েই করব, রুটি করব। আর এটা প্ল্যান আছে যে 4টে রুটি করব, 2টো মেয়েকে দেবো আর 2টো বাবাকে দিয়ে দেবো, মানে হচ্ছে ধীমানকে দিয়ে দেবো অফিসের টিফিনে। তো ওই জন্য ও তো আর ধীমান যেহেতু অফিসে চিকেন নিয়ে যায় না, একদমই ভেজ নিয়ে যায়, তাই জন্য ধীমানের জন্য চিকেন রোল বানাবো না। ওর জন্য একটু আলুর পরোটা, মানে আলুর তরকারি, সাদা আলুর তরকারি আর রুটি দিয়ে দেবো। তো এদিকে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, আটাটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে সেই চিকেনটাকে একটু ভেজে নেব। যে একদমই মানে সহজ রেসিপি, দেখলেই তো কী দিয়ে ম্যারিনেট করেছি। এবারে ওই তেল দিয়ে নিয়েছি একদম 2 চামচের মতন দেখলে। এবার ওর মধ্যে আমি চিকেনটাকে নিয়ে হালকা একটু ঢাকা দিয়ে ভেজে নিলেই চিকেনটা পুরো নরম হয়ে যাবে। আজকে তোমরা কিন্তু সকালবেলা যখন নাকি মানে তাড়াহুড়ো লাগে, এই রেসিপিটা ফলো করে দেখতে পারো। এটা কিন্তু যথেষ্ট হেলদি আর টেস্টিও বটে, কারণ মেয়ে আমাকে এসে কিন্তু সেরকমই ফিডব্যাকটা দিয়েছে যে ওরা খুব ভালো খেয়েছে। তো আমি যখনই নাকি মানে করি একটু বেশি মাপেই করি, যাতে নাকি ওখানে ওরা শেয়ার করে খায় সব বাচ্চারা মিলে। আর শেয়ার জিনিসটা তো ভীষণই ভালো, জানো তো, এতে করে মানুষের মানে বাচ্চাদের মেন্টালিটিটাও গ্রো হয়। তো যাই হোক, আর তোমরা যদি এরকমই ছোটোখাটো রান্নার ভিডিও দেখতে চাও, মানে রেসিপি, ঘরোয়া রেসিপি, বাঙালি ঘরোয়া রেসিপি, টিফিনের রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম ধরনের রেসিপি আমি প্রায়ই আমার ব্লগে দেখিয়ে থাকি। তো যাই হোক, আমার এদিকে রুটি করে নিচ্ছি। এবার রুটি করে নিয়ে আমি এটাকে করবো হচ্ছে ফিলিং করতে বেশি কিছুই আমি ইউজ করিনি, খুবই নর্মালভাবেই আমি ফিলিংটা করেছি। সস তো আমি একদমই দিই না, কারণ সসটা আমি যতটা পারি অ্যাভয়েডই করি। ওটার মধ্যে জানি না কী দিয়ে বানায়। তো আমি এদিকে দেখে নাও, একটু পেঁয়াজ কুচি আর একটুখানি শসা কুচি করে নিয়েছি, আর ছোট 2টো লেবু হাফ করে নিয়েছি, মানে একটা লেবুকে হাফ করে 2 টুকরো করে নিয়েছি, ব্যাস। আর হচ্ছে সঙ্গে স্প্রেড যে লিকুইড মেয়োনিজ না, আমি কিন্তু এখানে চিজটাই ইউজ করছি, কারণ মেয়োনিজটা শরীরের জন্য খুব একটা ভালো না, ওটা যেহেতু মানে অয়েল কন্টেন্টটা খুব বেশি থাকে। তো আমি ওই জন্য চিজটাই মানে মেয়োনিজটা অ্যাভয়েড করে চিজটাকেই প্রেফার করি বেশি। এই রুটির মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি, শসা কুচি দিয়ে মাংসগুলোকে দিয়ে
চিজটা স্প্রেড করে দেবো, আর তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বিট লবণ দিয়ে রোলটা বানিয়ে দেবো। খেতে কিন্তু বেশ হয়েছিল জানো তো। হেলদি তো অবশ্যই, কারণ চিজ তো শরীরের জন্য যথেষ্ট উপকারী, মিল্ক প্রোডাক্ট যেহেতু। হ্যাঁ, বেশি খাওয়া যায় না জানি, কিন্তু এরকম একটু আধটু খাওয়াই যেতে পারে, বাচ্চাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী। তো ওই জন্য আমি চিজটা দিয়ে দিয়েছি আর এদিকে রোলটা করে নিচ্ছি। বেশি করিনি, আমি এটা 2টো রোলই করে দিয়েছি, বেশি করিনি, কারণ বেশি করে তো বেকার নষ্ট হবে। আর ওদিকে ওদের জন্য সাদা আলু চচ্চড়িটাও বসিয়ে নিয়েছি। আজ বিকেলে ইচ্ছা আছে একটু বেরোবো জানো তো, মেয়েকে একটু পড়া আছে, পড়তে দিয়ে কিছু একটু দরকারও আছে, তোমাদের সাথে পরে শেয়ার করব, অবশ্যই তোমরা জানতে পারবে। ওই একটু রথের রথও দেখা, কলা বেচা যেটা বলে, দুটো একসাথে। আমাদের এখানে একটা মন্দিরে পুজো আছে, সেই পুজোতে সেই ঠাকুরকে কিছু বস্ত্র দেবো ভেবেছি, সেইটাই কিনতে যাব। তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো তোমরা দেখে নিলে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। তো চলো এখন মেয়েকে রেডি করে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। অনেকক্ষণ পর তোমাদের সাথে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছ আমার স্নান সব হয়ে গেছে, এবার যাবো পুজো দিতে। তো ভাবলাম একবারে রান্নাবান্না করে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করব। রান্নাবান্না করে ঘরদোর একটু গুছিয়ে নিয়েছি, গ্যাস ট্যাস মুছে নিয়েছি, বাকিটা দিদি এসে যা করার করবে। আর আমি এখন একটু পুজো দেবো, পুজো টুজো দিয়ে আসবো। একটু এডিটিংয়ের কাজ বাকি আছে, নাহলে তোমাদের সাথে আজকে ভিডিও আমি শেয়ার করতে পারবো না। তো ওই ভিডিওর এডিটিংয়ের কাজটা করব, করে তারপর তোমাদের সাথে দেখা করব, ঠিক আছে? বেশ কিছুদিন ধরে তোমাদের সাথে কোনো ব্লগই শেয়ার করতে পারিনি গো, কারণ তোমাদেরকে তো আগেই জানিয়েছিলাম আমি দাঁতে ব্যথায় বিভৎস কষ্ট পাচ্ছিলাম। তো তখন ডাক্তারের কাছে যখন গেলাম, তখন ডাক্তার আমাকে ডেট দিয়েছিল যে 2-3 দিনের মধ্যে তোমার দাঁতটা তুলে ফেলবে। তো সেই বুঝে আমি দাঁতটা তুলতেই গেছিলাম। আর দাঁত ব্যথা এত কষ্ট পাচ্ছিলাম যে আমার কিছুই ভালো লাগছিল না তখন। জানি তো দাঁতের ব্যথা কতটা অসহ্য হয়, হাত পা কেটে গেলে আলাদা, সেটা সহ্য করা যায়, কিন্তু দাঁতের যার ব্যথা হয়েছে সে জানে যে এটা কতটা অসহ্য যন্ত্রণা হয়। পুরো মাথা, চোখ, কান, ঘাড় সব একসাথে ব্যথা হতে শুরু হয়ে যায়। আর যেহেতু আমার দাঁতে ইনফেকশন হয়েছে, তাহলে তাই জন্য জানো তো ব্যথাটা যেন আরও বেশিই হচ্ছিল। তো ওই 2-3 দিনের মধ্যে ডাক্তার তো বলেইছিল যে দাঁতটা তুলে ফেলতে হবে। তো আমি গত পরশুদিনকে শনিবার দিনকে গিয়ে আমি দাঁতটা সকালে গিয়ে তুলে এসেছিলাম। আর দাঁতটা তুলে এসেছিলাম, তোমাদের সাথে একটা বিভৎস অনুভূতি আমি শেয়ার করি। জানো তো আমার না কিছুতেই অ্যানাস্থেশিয়া হয় না। এটা আমি আমার মেয়ের যখন ডেলিভারি হয়েছে তখনও দেখেছি, এখনও দাঁত তুলতে গিয়ে দেখলাম। অ্যানাস্থেশিয়ার ওষুধ ইনজেক্ট করে, কিন্তু আমার পুরোপুরি আমার অ্যানাস্থেশিয়া জিনিসটা কিন্তু হয় না। তো যার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি দাঁত ব্যথা ওঠানোর সময়। এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে আমি যাব ঠাকুর দিতে। ঠিক সেই সময় ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি। আর বৃষ্টিতে গান শুনতে কার না ভাল লাগে বলো? আমি এই বৃষ্টিটাকে ভীষণভাবে উপভোগ করি। আর আজকে তো সকালবেলাটা এত সুন্দর ওয়েদার ছিল, তারপরে আশাই করতে পারিনি যে এরকম বৃষ্টি নামবে। যদিও শুনেছি রথের সময় কিন্তু বৃষ্টি হয়, রথের দিন বৃষ্টি হবেই। আর দেখো ঠিক সেরকমই আজকে কিন্তু বৃষ্টি হলো। আর এই যে বৃষ্টিটা শুরু হয়েছে, থেমেছে সেই দুপুরবেলা, বিকেলবেলা। তো দেখো আকাশটা দারুণ লাগছে, আর আমি তো এখানে এনজয় করছি, তোমরা এনজয় করো। সেই সকালের পরে তোমাদের সাথে চলে এসেছি সেই সন্ধ্যেবেলার ব্লগটা নিয়ে। সন্ধ্যেবেলা আর মাঝখানে আর কোনো শ্যুটই করিনি যে তোমাদের সাথে শেয়ার করব। মেয়েকে নিয়ে আসার পরে এতটা ব্যস্ত হয়ে পড়ি, তার মধ্যে আর করা হয়নি গো। আর এটা তো অনেক দিন আগের ব্লগ, বুঝতেই পারছো। এটা যে রথের দিন, তখন আমার দাঁতে ব্যথায় অলরেডি আমি দাঁত ব্যথা হচ্ছিল, আমি ওষুধ খেয়েছিলাম। তো সন্ধ্যেবেলা ওই যে তোমাদেরকে বললাম না যে আমি ঠাকুরের জন্য একটা বস্ত্র কিনতে যাব। আমি না, আসলে এটা ধীমানই কিনতে যাবে। ধীমান ওই মন্দিরে প্রায় যাতায়াত করে, পুজো দেয়, তো তাই জন্য ওরই ইচ্ছা এটা। তো আমরা কিনতে যাব। সেই সময় আমরা রাস্তায় যখন যাচ্ছি, তখনই দেখো কি বিশাল বড় একটা প্রসেশন বেরিয়েছে রথযাত্রা উপলক্ষে। আর কত বড় রথ! এটা কিন্তু তোমরা সবাই হয়তো যারা এখানকার লোকাল লোক, তারা বুঝতেই পারছে এটা কোন জায়গাটা। হ্যাঁ, এটা রানীকুটির মোড়।
এখানে আমরা মানে যাওয়ার সময় এখান থেকে আমরা যাদবপুর যাব, ঠিক সেই সময় একটা রথের প্রসেশন দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি। দেখো কত রকমের মানে ভ্যারাইটিস প্রসেশনটা নিয়ে সাজিয়েছে ভ্যারাইটিসভাবে। দেখো তোমরা, ভীষণ ভালো লাগলো আমার দেখতে। এই প্রথমবার আমি জানো তো এত বড় প্রসেশন দেখলাম। হয়তো এর আগেও গেছে, কিন্তু এই দিনটা আমার সেরকম বেরোনো হয়নি বলে হয়তো দেখা হয়নি। তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি, হয়তো তোমাদেরও হয়তো অনেকেরই এরকম প্রসেশন নাই দেখে থাকতে পারো, তাই না? ওই লোকটা কে গেল গো? জয় জগন্নাথ, জয় আস্তে 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 গান্ধীকে কাটাতে বলো। তো আমরা তো রথটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর এদিকে দেখো রথের পাশে একটা লোক যাচ্ছিল, সে সবাইকে প্রসাদও দিচ্ছিল। আর এদিকে আমি একটুখানি প্রসাদও নিয়ে নিয়েছি, ধীমানকে দিলাম, আমিও নিলাম, আর মেয়ের জন্য খানিকটা বাড়িতে নিয়ে এসেছিলাম। আর এদিকে যেই একটু অটো স্ট্যান্ডের দিকে এগোচ্ছি, যাদবপুর অটো স্ট্যান্ডের দিকে, তখন দেখি বাঘাযতীনের দিক থেকে আর একটা রথ আসছে। যদিও অত বড় প্রসেশন নয়, অত বড় রথ নয়, কিন্তু রথ তো রথই হয়। ঠাকুরের স্বাদ তো সবারই সুন্দর, সব ঠাকুরের মূর্তিকেই বেশ ভালো লাগে, তাই না? তাই ভালো তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো তোমরা, এই ঠাকুরটাও কি সুন্দরভাবে সাজিয়ে নিয়ে বেরিয়েছে। তাই যে চলে যাচ্ছি হচ্ছে যাদবপুরের মানে রানীকুটি থেকে যাদবপুরে অটোতে উঠে পড়েছি। আর ঠিক আমরা যাচ্ছি তোমার যাদবপুর 8B-তে। পথে পড়েছে বেশ খানিকটা রাস্তা জুড়ে অনেকক্ষণ মানে তোমাদের সঙ্গে দেখেছি ছোট বাচ্চারা সব রথ নিয়ে বেরিয়েছে, তার বাবা মারাও বেরিয়েছে সাথে, দেখতে তো খুবই ভালো লাগে। আর এদিকে দেখো বিজয়শ্রী মানে বিজয়গড়ের ঠাকুর বাড়িতে রথের উপলক্ষে মেলা বসেছে। ওই জায়গাটাতে প্রচণ্ড জ্যাম ছিল তো, কিন্তু এত মজা মানে এত জিনিসপত্র আমার চোখে পড়লো, আমি ভিডিওগুলো ঠিক করে তুলতে পারিনি জানো তো, ভিড়ের জন্য। মাটির ছোট মানে বাসনপত্র নিয়ে কি সুন্দর বসেছে, জগ, গ্লাস, কাপ, থালা, বাটি নিয়ে মাটির তৈরি, কি সুন্দর বসেছিল। আমার মানে ইচ্ছা করছিল অটো থেকে নেমে গিয়ে ওগুলো কিনে নিয়ে আসি, কিন্তু সেটা তো আর পসিবল হয়নি। কিন্তু মেলাটা বেশ জমজমাট, আর আমার ইচ্ছা আছে এখানে একদিন আসবো। আমি প্রথমবার নাম তো শুনেছি, কিন্তু চোখে দেখিনি জানো তো, এখান থেকে অনেকবার পাসও করেছি, আসলে খেয়াল করিনি, এই দেখলাম। এটা হচ্ছে বিজয়গড়ের ঠাকুর বাড়ি। দেখতে পাচ্ছ কত বড় মন্দিরটা, আর এখানে অনেক মানে মেলাটা বসেছিল। তো যাই হোক, যাদবপুরে চলে এসেছি, এসে আমি বেশ কয়েকটা দোকান ঘুরছি। রয়্যাল ব্লু টাইপের, ওই যে নিচে ওটা বেগুনি হয়ে যাচ্ছে, তাই যে হ্যাঁ ওই তো ওপরে বেগুনির ওপরে নীলটা। এটা তো বেনারসি কাপড় নয়, সেরকম কাজ পার কিছুই তো নেই। না এরকম চাইছি না।
যাদবপুরে অনেকগুলো দোকান ঘুরেছি জানো তো। আর এই রাস্তাটার কথা বলো না, এই রাস্তাটাতেই হাঁটতে হাঁটতে আমার ঠিক পুরোনো দিনের কথা, মানে আমার ছোটোবেলার কথা আর মানে বিয়ের আগে যখন চাকরি করতাম সেই সমস্ত স্মৃতিগুলো যেন উকি মারে। কতবার যে আমি এখানে আসি, আর এখানেই তো আমার জন্ম থেকে বড় হওয়া, সবটাই বলতে গেলে এটাই আমার এলাকা। তো আমি এখান থেকে হেঁটে যাচ্ছি, আর এখানে কালেকশন তো দুর্দান্ত। কি জানো তো, এখানে আমি কয়েকটা দোকান ঘুরে গেছিলাম, কিন্তু একটা দোকানে আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে আমি ভাবলাম আবার যাদবপুর মানে বাঘাযতীনের একটা দোকান আছে, ওইখানে গিয়ে দেখে আসি। তো বাঘাযতীনের ওই দোকানে গিয়ে দেখেছি, কিন্তু ওই দোকানের কালেকশনের থেকে এই যাদবপুরের, তোমরা হয়তো অনেকেই চিনবে, কাটপিস কর্নারের একটা বেনারসি পিস দেখেছি, ওটা আমাদের বেশি চোখে লেগেছে। তারপর আবার রাত্রি তখন 9:30 বেজে গেছে, আমরা তারপর এখানে আবার দৌড়ে আসি বাঘাযতীন থেকে, মানে অটো করে। তখন দেখি অলরেডি দোকান বন্ধ হতে চলেছে। দেখো সব কাপড় জামাগুলো ওনারা ঢেকেও দিয়েছে কাপড় দিয়ে, দোকানও শাটার ফেলতে যায় প্রায়। কিন্তু যখন আমরা বললাম ঠাকুরের জন্য একটা পিস দেখে গেছেন ওটা দিতে, দাদা কিন্তু সঙ্গে সঙ্গে আবার দোকান খুলে আমাদেরকে কিন্তু ওটা কেটে দিল। তো যাক, ভালো লাগলো আমাদের এটা, ওনার ব্যবহারটা এই জন্যই। তো আমাদের এই পর্যন্তই আজকের ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। বাবাকে বস্ত্রটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও।